ডাকাতের বিল। লেখক মঞ্জিল সেন। গরমের ছুটিতে রজত গিয়েছিল মামাবাড়ি। ওর মামাবাড়ি হলো বহরমপুরের গোড়াবাজারে। মীর কাসিমকে যুদ্ধে পরাস্ত করে ইস্ট ইন্ডিয়া কোম্পানি মুর্শিদাবাদে গোড়া সৈন্যবাহিনী মোতায়েন করেছিল। বহরমপুরেও ছিল তাদের একটা ছাউনি। ওই বাহিনী যেখানে কেনাকাটা বাজার করত, সেটাই মানুষের মুখে মুখে গোড়াবাজার নামে পরিচিত হয়ে গেল। রজত একা মামাবাড়ি আসেনি। ওর দুই মাসির ছেলেমেয়েরাও এবার জড়ো হয়েছিল ওখানে। নবাবের আমল থেকেই মুর্শিদাবাদ আমের জন্য প্রসিদ্ধ। নবাবরা আমের মস্ত পৃষ্ঠপোষক ছিলেন। নানান জায়গা থেকে বিভিন্ন জাতের সুস্বাদু সব আমের চারা তারা আনিয়েছিলেন। এবছর খুব আম হয়েছে, তাই ওদের আসার জন্য লিখেছিলেন বড় মামা। রজতদের 3 মামা। ওদের অবশ্য আসার আরও একটা কারণ ছিল। দাদু এবার 80 বছর পূর্ণ করলেন। সেটাও এই আমন্ত্রণের একটা বড় কারণ। রজতরা সবাই বড় হয়ে গেছে। কেউ পরে ক্লাস 10-এ, কেউ মাধ্যমিক পরীক্ষা দিয়েছে, আবার কেউ 11 ক্লাসে পড়ে। রজত এবার উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছে। ওরা কয়েকজন আর 3 মামার ছেলেমেয়েরা সবাই মিলে একটা দলই হয়ে গেল। দাদুর বাড়িটা খুব বড়, দোতলা, তবে পুরনো। বহরমপুর খুব পুরনো শহর। অতীতের স্মৃতি চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। তবে এখন অনেক নতুন নতুন সব হাল ফ্যাশনের বাড়ি হয়েছে। প্রথম দুদিন খুব হৈ হৈ করে কাটল। বাজারে প্রচুর আম উঠেছে, যেমন মিষ্টি তেমন সুস্বাদু। 3 মামি আমের ঝাঁকা নিয়ে বসে কেটে কেটে ওদের দিচ্ছিলেন। কাটার আগে একটা গামলায় জলে ডুবিয়ে রাখছিলেন। আম গরমের ফল, পেট যাতে গরম না হয় তাই জলে কিছুক্ষণ ভিজিয়ে ঠান্ডা করার নিয়ম। সেদিন বিকেলে কালবৈশাখীর ঝড় উঠল, সঙ্গে এক পশলা তুমুল বৃষ্টি, তাই বাইরে যাবার তাগিদ ওদের ছিল না। সন্ধ্যাবেলা ওরা দিদিমাকে ঘিরে বসল। বলল, দিদা, দাদুর তো 80 বছর পূর্ণ হলো। আজ তোমাকে তোমার জীবনের মজার ঘটনা বলতে হবে, না বললে আমরা ছাড়ব না। দিদিমা বললেন, তা বেশ, বলছি। তবে এটা মজার ঘটনা কিনা আমি বলতে পারবো না। সেটা সব শুনে তোমরাই বিচার করবে। নাতি নাতনিরা সবাই গোল হয়ে বসল। এক মামি জামবাটিতে একটু ঘন দুধে মিষ্টি আম গুলে মুড়ি মিশিয়ে ওদের প্রত্যেকের হাতে ধরিয়ে দিলেন। দিদিমা শুরু করলেন, তখন আমার সবে বিয়ে হয়েছে। বিয়ের পর সেবারই প্রথম বাপের বাড়ি যাচ্ছি তোমাদের দাদুর সঙ্গে। আসলে আমরা পূর্ববঙ্গের লোক, এখন যেটা বাংলাদেশ। আমার বাপের বাড়ি নৌকায় 6-7 ঘন্টার পথ। মাঝিরা খালবিলের ভেতর দিয়ে কচুরিপানা সরিয়ে নৌকা তরতর করে এগিয়ে নিয়ে যেত। তারা ছিল এ ব্যাপারে ওস্তাদ। কখনো পথ ভুল হতো না। আমার শ্বশুর মশাইয়ের নিজের নৌকা আর মাঝি মাল্লা ছিল। ওর ছিল পাটের ব্যবসা। আমরা সকাল 8টার মধ্যেই বেরিয়ে পড়েছিলাম। শাশুড়ি মা দুপুরের খাবার সঙ্গে দিয়ে দিয়েছিলেন। বিকেল 4টের মধ্যে বাপের বাড়ি পৌঁছে যাব এই আশা ছিল। নৌকার মাঝিদের সর্দার ছিল করিম মিয়া, আমরা বলতাম করিম চাচা। বয়স হয়েছে, কিন্তু শক্ত সমর্থ চেহারা, দরকার হলে লাঠিও ধরতে পারে। ওর ছেলে হালিমও ছিল সঙ্গে। জোয়ান ছেলে, বাপের মতোই দরকারে লাঠি নিয়ে দাঁড়াতে পারে হালিম। দুপুরে 12টার মধ্যে আমরা খেয়ে নিলাম। মাঝিদের সঙ্গেও খাবার ছিল, তারাও পালা করে খেয়ে নিল।
করিম আর তার ছেলে নিয়ে মোট 4 জন মাঝি ছিল আমাদের নৌকায়। বিয়ের পর প্রথম বাপের বাড়ি যাচ্ছি, বয়সও কম, তাই যতটা পারি গয়না পরেছিলাম। আমার শাশুড়ি মা আমাকে কিন্তু সাবধান করে দিয়েছিলেন, নদীপথে কম ডাকাতি হতো না তখন। একটা বিলেরই তো নাম ছিল ডাকাতের বিল। ঘন্টাখানেক পরে আকাশে মেঘ দেখা দিল। তারপরে দেখা গেল দূরে একটা ছিপ নৌকা তরতর করে আমাদের দিকে আসছে। নৌকায় 10-12 জন লোক। করিম চাচা তোমাদের দাদুকে বলল, দা ঠাকুর, গতিক সুবিধা লাগতেছে না, আপনি বউ দিদিমণির গায়ে 2-4টা গয়না রাখা বাকি সব একটা পুটলি মাইদা পাটাতনের তলায় লুকাইয়া রাখেন। মনে লয় ডাকাইত, অত জনের লগে আমরা পারুম না। করিম চাচার কথা শুনে ভয়ে আমার তো মূর্ছা যাবার জোগাড়। আমি তাড়াতাড়ি গয়না গাঁটি খুলে তোমার দাদুর হাতে দিলাম। তিনি একটা তোয়ালের মধ্যে ওগুলো পেঁচিয়ে পাটাতনের এক অন্ধকার কোণায় রেখে দিলেন। একটু পরেই ছিপটা আমাদের নৌকার পথ আটকে থেমে গেল। একজন লুঙ্গি পরা কালো জোয়ান লোক, করিম চাচারি বয়সী, হাতে একটা সড়কি নিয়ে আমাদের নৌকায় লাফিয়ে চলে এলো। তার পেছন পেছন আরো 2-3 জন লোক, সবার হাতেই অস্ত্র। কার নৌকা? কালো লোকটা জিজ্ঞেস করলো। করিম চাচা আমার শ্বশুর মশাইয়ের নাম বলল। আইস কার মুখ দেখা উঠছি। কালো লোকটা দাঁত বার করে হাসলো। ভালো শিকার পড়ছে জালে, ওনার তো অনেক টাকা, মাল করি কিছু সারেন। ওই কোসি বউটার গয়না কোথায় লুকায় রাখছেন, বাইর করেন, নাইলে হক্কলের কাইটটা ফেলুম। আমি তো ভয়ে প্রায় আধমরাই হয়ে গেছি। তোমাদের দাদু হঠাৎ এগিয়ে গেলেন। ওই কালো লোকটার পেছনে আরেকজন কম বয়সী ছেলে দাঁড়িয়েছিল, বোধহয় ওই লোকটারই ছেলে। তোমাদের দাদু তাকে লক্ষ্য করে বললেন, তুমি আমারে চিনো না? ছেলেটি ভুরু কুঁচকে তাকালো। আমি তোমারে চিনি। তোমাদের দাদু বললেন, তোমার নাম সিরাজ, তুমি ঢাকার ইউনিয়ন স্পোর্টিং ফুটবল খেলতা, আমারে চিনতে পারতেছো না? ছেলেটার চোখ দুটো হঠাৎ বড় বড় হয়ে গেল। তারপর তোমাদের দাদুর নাম করে বলল, আপনি তো হেই। তোমাদের দাদু হেসে ঘাড় দোলালেন। ছেলেটা কালো লোকটার কানে ফিসফিস করে কি যেন বলল। কালো লোকটাই ওদের সর্দার। সে এবার মাথা চুলকালো। তারপর তোমাদের দাদুকে বলল, আপনি তো আমারে মহা ঝামেলায় ফেলাইলেন। আমার পোলাটা ফুটবল পাগলা, আমার একজন ছেলা আপনারে চিনতে পারে নাই, এহেন আমি কি করুম? সিরাজ আবার তার কানে কানে কি সব বলল। সর্দারের মুখে এক টুকরো হাসি ফুটে উঠল। সে বলল, আমার পোলা একটা মতলব ঠাইরাইছে। 2 দিন পর আমাগো গ্রামের লগে পাশের গ্রামের ফুটবল খেলা। 2 গ্রামে খুব রেশারেশি। গত বছর পাশের গ্রাম 2 গোলে জিতছিল, খুব অপমান করছিল আমাগো। এই বছর আমাগো জিততেই হইব, আপনারে খেলতে হইব আমাগো দলে। সিরাজ খেলবো? দাদু জিজ্ঞেস করলেন। সিরাজ লাজুক মুখে বলেছিল, ও। কোন মাঠে খেলা? দাদু বললেন, গত বছর আমাগো মাঠে হইছিল, এই বছর অগো মাঠে। দাদু বললেন, আমি তো চিনি না। সিরাজই বলল, আমরাই আপনারে লইয়া যামু। সর্দার বলল,
আপনারা কোথায় যাইতাছেন? দাদু আমার বাবার নাম বললেন। সর্দার এবার হাসলো, বলল, নতুন বিয়া করছেন? তোমাদের দাদুও এবার একটু লাজুক হাসি হাসলেন। সর্দার বলল, তবে তো আমাগো মিঠাই খাওয়াইতে হইব। চলেন, আমরা আপনারে শ্বশুর বাড়ি পৌঁছাইয়া দিমু। আমরা যে যাচ্ছি তা আগে আমার বাপের বাড়িতে খবর দেওয়া হয়েছিল, তাই নৌকা ভিড়াবার ঘাটে আমার বাবা দাদাদের নিয়ে অপেক্ষা করছিলেন। আমাদের নৌকার সঙ্গে ডাকাতদের নৌকা দেখে তারা ভীষণ ভয় পেলেন। দাদু তাদের আশ্বস্ত করলেন, সব খুলে বললেন। আমার বাবা তাদের শুধু মিঠাই খাওয়ালেন না, পেট ভরে ভাত মাংস খাইয়ে দিলেন। তিনি তাদের কিছু টাকাও দিতে চেয়েছিলেন, কিন্তু ওরা কিছুতেই নিল না। তারপর কি হলো? রজত প্রায় রুদ্ধশ্বাস কণ্ঠে জিজ্ঞেস করল। ওরা চলে যাওয়ার আগে বলে গেল, খেলার দিন সকালবেলা ওরা নৌকা নিয়ে আসবে, খেলার পর আবার দাদুকে পৌঁছে দিয়ে যাবে। আমার দাদারা তোমাদের দাদুকে বলল বাড়ি চলে যেতে, ওরা এলে পুলিশে ধরিয়ে দেওয়া হবে, ওখানে খেলতে যাবার দরকার নেই। দাদু তাতে রাজি হলেন না, বললেন, কথা দিয়েছেন, বেইমানি করতে পারবেন না, তাছাড়া পুলিশ কতদিন রক্ষা করবে। দাদু খেলতে গিয়েছিলেন? একজন নাতনি প্রশ্ন করল। হ্যাঁ, দিদা বললেন, সে আরেক কাণ্ড। ওরা খেলার দিন সকালে এসে দাদুকে তো নিয়ে গেল, আমার এক দাদাও সঙ্গে গেল, তার মুখেই সব ঘটনা শুনেছি। বলো দিদা, রজতের যেন আর তর সইছে না। খেলা তো শুরু হলো, ওদের মাঠ ওদের লোকজনে ভর্তি, ওদের হয়ে খুব চিৎকার করছে আর দাদুদের দলকে টিটকিরি দিচ্ছে। হাফ টাইম পর্যন্ত খেলা সমান সমান। হাফ টাইমের পর দাদু ওদের দুজনকে কাটিয়ে গোলকিপারকেও কাটালেন, তারপরে গোল করলেন। গোল খেয়ে ওরা যেন খেপে গেল, খুব মেরে খেলতে লাগলো। দাদুদের একজন বসে গেল, এবার দাদুরাও মারতে শুরু করলেন। ও দলে মারামারি লেগে গেল। ব্যাস, ওই গ্রামের মানুষরা রে রে করে মাঠের মধ্যে ঢুকে গেল, দাদুদের তারা পিটিয়ে ঠান্ডা করে দেবে। তারপর কি হলো? একজন উদ্বিগ্ন কণ্ঠে পড়ল। ডাকাত দলের সর্দার তার দল বল নিয়ে ভিড়ের মধ্যে মিশে দাঁড়িয়েছিল, তাদের হাতে ছিল লাঠি সড়কি। এবার তারা হুঙ্কার ছেড়ে মাঠে ঢুকে পড়ল, বাই বাই করে লাঠি ঘোরাতে লাগলো। সর্দার হুঙ্কার ছেড়ে বলল, আমারে চেনো না, আমি মকবুল সর্দার, আমার নামে 5টা গা কাঁপে, বেশি রোয়াব দেখাইবা তো জ্যান্ত কবর দিমু। ওই নাম শুনেই ভিড় পাতলা হয়ে গেল। মকবুল সর্দারের নাম কে না শুনেছে। ওদের দলকে সর্দার বলল, চুপচাপ খেলো, মাথা গরম করবা না, তবে আমার মাথাও গরম হইয়া যাইব, হিটটা ভালো হইব না। চোখের মুখে নুন পড়ার মতো অবস্থা হলো ওদের দলের। ওরা আর গোলমাল না করে খেলে গেল। তোমার দাদুরা আরো 2টো গোল দিলেন, তার মধ্যে দাদুর একটা। খেলা শেষে সিরাজরা দাদুকে কাঁধে করে সারা মাঠ ঘুরল। সর্দার এসে বলল, আপনারে সেলাম, আপনি দারুণ খেলছেন, একাই না সাইয়ে সারছেন অগো। ওরা কথা রেখেছিল, দাদুকে নৌকা করে পৌঁছে দিয়েছিল। দাদু পরে আর খেলেননি? রজত জিজ্ঞেস করলো। হ্যাঁ, কলকাতায় প্রথম ডিভিশনে 1 বছর খেলেছিলেন। তখন তো গোড়াদের যুগ, একজনের বুটের লাথিতে ডান পায়ের সামনের হাড় ভেঙে গিয়েছিল, সেখানেই খেলার ইতি।
তোর রোমাঞ্চকর ঘটনার মতো কাহিনী, একজন বলল। আসল কথাটাই বাদ গেল, এবার বললেন দাদু। তিনি একটু দূরে আরাম কেদারায় আধা শোয়া অবস্থায় সব শুনছিলেন। হ্যাঁ, দিদিমা বললেন, আমরা যেদিন ফিরে যাব সেদিন সকালবেলা সর্দার তার ছেলেকে নিয়ে আমাদের বাড়িতে এসে হাজির, সঙ্গে একটা প্রকাণ্ড ধামা, সেটা ভর্তি মিঠাই আর ফলে। সর্দার বলল, আপনাগো লাইগ্যা আনছি, না লইলে আমি খুব দুঃখ পামু। তারপর মুখটা একটু নিচু করে বলল, আমি আর ডাকাতি করুম না, অনেক পাপ করছি। আমার পোলাডাও আমারে তাই কয়, ও আপনার মতো খেলোয়াড় হইতে চায়, যাতে পথে কোনো বিপদে না পড়ি, তাই ওরা আমাদের অনেকটা এগিয়ে দিয়েছিল। পরে শুনেছি সর্দার নাকি একদম বদলে গিয়েছিল, ধর্মে মতি হয়েছিল। দিদিমা থামলেন, তারপর বললেন, কেমন, খুশি তো? হ্যাঁ, খুশি, সবাই সমস্বরে বলে উঠল। 3 cheers ফর দাদু অ্যান্ড দিদা, হিপ হিপ হুররে। সমাপ্ত।